ইরানে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে প্রবেশের সিদ্ধান্ত এককভাবে নেবে আইএইএ, প্রত্যাখ্যান তেহরানের। সংস্থাটির বক্তব্য অযৌক্তিক আখ্যা। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের বৈঠক। প্রথম ভাগে অগ্রগতির দাবি। আলোচনার মধ্যেও উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 10। ভেনেজুয়েলা উপকূলের কাছে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন মহড়া, উত্তেজনা কমানোর আহ্বান জাতিসংঘের। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। পশ্চিমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে পারে মস্কো। সংঘাত বন্ধের প্রচেষ্টার মধ্যেই রুশ হামলায় ওডেসায় নিহত 8। এবং শিগগিরই বন্ধ হতে পারে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ, আশা যুক্তরাষ্ট্রের। নতুন করে সংঘাত ছড়ানোর অনিশ্চয়তার মুখে থাইল্যান্ডে থাকা লাখো কম্বোডীয় অভিবাসী শ্রমিক। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দিয়ে তেহরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ। সংস্থাটি বলছে ওই স্থাপনার প্রবেশের বিষয়ে খোদ সংস্থাটি সিদ্ধান্ত নেবে। তবে আইএইএর এমন অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এই অবস্থায় ইরানের চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করার তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। এদিকে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের দাপ্তরিক সংবাদ সংস্থা মিজান জানায়, সুপ্রিম কোর্ট দণ্ড বহাল রাখার পর শনিবার সকালে আঘিল কোশাভার্জ নামে ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। এর আগে চলতি বছরের শুরুতে 27 বছর বয়সী আঘিলকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়া থেকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর এ ধরনের অভিযোগে অন্তত 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ জানিয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আদৌ প্রবেশ করা যাবে কিনা তা সংস্থাটি নিজেই ঠিক করবে। ইরান একতরফাভাবে এর সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, স্থাপনাগুলো অনিরাপদ ও পরিদর্শক প্রবেশে অনুপযোগী হয়ে থাকলে তা যাচাইয়ে আইএইএ-কে সুযোগ দিতে হবে। যদিও সংস্থাটির এ ধরনের অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের সঙ্গে ফোনালাপে পারমাণবিক ইস্যুতে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফোনালাপ ইস্যুতে আরাকচি বলেন, ইরান কখনোই সংলাপ প্রত্যাখ্যান করেনি, তবে একতরফা চাপের ভিত্তিতে আলোচনা গ্রহণযোগ্য নয়। এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 3 ইউরোপীয় শক্তির অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন তিনি। ইরান চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করেছিল বলে তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বিজ্ঞানীরা পিওর ফিউশন বা বিশুদ্ধ পারমাণবিক সংযোজন প্রযুক্তির ওপর ভিত্তি করে অস্ত্র তৈরির তাত্ত্বিক দিকগুলো খতিয়ে দেখেছেন। এই প্রযুক্তির বিশেষত্ব হলো এতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের প্রয়োজন হয় না, পাশাপাশি বিস্ফোরণের কারণে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বা ছায়াও তৈরি হয় না। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই এই প্রযুক্তিতে সফলভাবে অস্ত্র তৈরি করতে পারেনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন আলোচনা কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ এই 4 পক্ষকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই ইউক্রেনের অবস্থান শক্ত করতে 90 বিলিয়ন ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ, যা তীব্র শীতে তাদের বিপাকে ফেলেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সূত্র জানায়, প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ট্যাঙ্কারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন আলোচনা কাঠামো প্রস্তাব করেছে। তার ভাষায়, এই কাঠামোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিরাও থাকতে পারেন। শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওবেরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করবে। এর ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিয়েভ।
মার্কিন নেতৃত্বাধীন এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে ফ্লোরিডার মিয়ামিতে। আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিজেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন, যদিও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে মস্কো। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইউক্রেনের অবস্থান শক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। জেলেনস্কি জানান 2026-27 সালে 90 বিলিয়ন ইউরো অর্থায়ন পাবে ইউক্রেন, যা ভবিষ্যৎ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও জোরালো করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন রুশ অধিকৃত এলাকায় নির্বাচন সম্ভব নয় এবং ইউক্রেনের নির্বাচন কবে ও কিভাবে হবে তা নির্ধারণ করার অধিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই। ভেনেজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ চলাচলে সম্পূর্ণ অবরোধ ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই অভিযান চালানো হয়। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফের সরকার পরিবর্তনের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। দুদেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ভেনেজুয়েলার উপর সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় দেশটিতে যে কোনো ধরনের তেলবাহী ট্যাঙ্কার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস। এর কিছুদিন পরই ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। 3 মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় অভিযানের নেতৃত্ব দেয় মার্কিন কোস্টগার্ড। অ্যাসোসিয়েটেড প্রেস জানায় এটি ছিল কনসেন্টেড বোর্ডিং, অর্থাৎ জাহাজটি স্বেচ্ছায় থেমে মার্কিন বাহিনীকে তল্লাশির অনুমতি দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় এটি দ্বিতীয় ট্যাঙ্কার জব্দের ঘটনা। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে পুয়ের্তো রিকোর পন্স ও আগুয়াদিলার বিমানবন্দরে মার্কিন সামরিক মহড়া চালানো হয়। পন্সের মার্সেদিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারী পরিবহন বিমান C-17 গ্লোব মাস্টার মোতায়েন করা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানায় অঞ্চলটিতে হাজার হাজার সেনা, নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই ভেনেজুয়েলার স্থল হামলা শুরুর হুমকি দেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব পদক্ষেপকে সরকার উৎখাতের চেষ্টা বলে অভিযোগ করেছেন। বলেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। বড়দিন উপলক্ষে ইংরেজিতে দেয়া এক বার্তায় তিনি মার্কিন জনগণকে যুদ্ধ উস্কে দেয়া নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ উল্লেখ করে সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছেন। গত 24 ঘন্টায় গাজার 2 ভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় 4 জন এবং গাজা সিটি তুফাহ এলাকায় নারী ও শিশুসহ 6 জন প্রাণ হারিয়েছেন। তীব্র শীতে অঞ্চলটিতে বাড়ছে শিশুর মৃত্যুহার। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা মিয়ামিতে বৈঠক করে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছেন। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার বানি সুহেইলা এলাকায় একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। একই দিন গাজা সিটির তুফা এলাকায় আশ্রয় কেন্দ্রে হামলায় নারী ও শিশুসহ অনেকে নিহত হন। চলাচলে বিধিনিষেধ এবং হামলার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি উদ্ধারকারীরা। ইসরায়েলের দাবি, গাজায় অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা শুক্রবার মিয়ামিতে বৈঠক করেন। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অগ্রগতি মূল্যায়ন করেন তারা। এ সময় মানবিক সহায়তা বৃদ্ধি, মরদেহ হস্তান্তর, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা কমানোকে প্রথম ধাপের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে দ্বিতীয় ধাপের জন্য গাজায় স্বায়ত্তশাসিত প্রশাসন গঠন, বেসরকারি ও নিরাপত্তা কাজ পরিচালনার পরিকল্পনা এবং অবকাঠামো ও বাণিজ্য সহ পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো আলোচনা করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন গাজার পরিস্থিতি এখনো বিপজ্জনক। 16 লাখ মানুষ তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। কিছু এলাকায় পরিষ্কার পানি পৌঁছেছে, স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলা হয়েছে। তবে শীত ও বৃষ্টি শিশুদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরো বলেন যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলতে হবে। একই সঙ্গে বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে শীতে গাজায় শিশু ও নবজাতকেরা মারা যাচ্ছে। খান ইউনিসে 29 দিনের নবজাতক হাইপোথার্মিয়ায় মারা গেছে। আশ্রয় ও কাপড় না পেয়ে প্রাণ গেছে 2 সপ্তাহ বয়সী আরেক শিশুর। সংস্থাটি জানায় শীতের কারণে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বাড়ছে, যা 5 বছরের নিচে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সোমবারের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকরে থাইল্যান্ড কম্বোডিয়াকে রাজি করানো সম্ভব হবে বলে
আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকায় 1000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে বহু শিক্ষার্থী ও তাদের পরিবার। সংঘর্ষের প্রভাব পড়েছে দূরবর্তী উপকূলেও। থেমে গেছে মাছ ধরা, স্থবির হয়ে পড়েছে স্থানীয় বাজার। অনিশ্চয়তায় পড়েছেন থাইল্যান্ডে অবস্থানরত লাখো কম্বোডীয় অভিবাসী শ্রমিক। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্তবর্তী 1060টি স্কুল একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় থাই শিক্ষা মন্ত্রণালয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুরিরাম প্রদেশে 100-র বেশি স্কুল বন্ধ। শিশু ও কিশোরদের বড় একটি অংশ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, যেখানে পড়াশোনা ও স্বাভাবিক শৈশব দুটোই থমকে গেছে। টানা 13 দিন ধরে আমি এখানে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে আমরা বাড়ি ছেড়েছি। আমি তাড়াতাড়ি স্কুলে ফিরতে চাই, আমার বন্ধুদের দেখতে চাই। সংঘর্ষের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পড়েছে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় ট্রাট প্রদেশের উপকূলেও। নিরাপত্তাজনিত কারণে নৌবাহিনীর নির্দেশে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। কাজ হারিয়েছেন জেলেরা, বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র পথ। স্থানীয় চেম্বার অফ কমার্স বলছে, আয় বন্ধ হলেও ঋণের বোঝা থেকেই যাচ্ছে, যা চরম সংকটে ফেলেছে উপকূলীয় অর্থনীতিকে। মাছ ধরা নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে, যেখানে প্রতিদিন 100 কেজির বেশি সামুদ্রিক মাছ ও চিংড়ি বিক্রি হতো। এখন তা নেমে এসেছে 1/5। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়েছেন থাইল্যান্ডে থাকা 5 লাখেরও বেশি কম্বোডীয় অভিবাসী শ্রমিক, যারা না পারছেন দেশে ফিরতে, না নিশ্চিত করতে পারছেন কাজের ভবিষ্যৎ। সব মিলিয়ে তাদের জীবন এখন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে থাইল্যান্ড ও কম্বোডিয়াকে আবারও ফিরিয়ে আনতে কাজ করছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, সোমবারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে দুই দেশকে রাজি করানো সম্ভব হবে বলে তারা আশাবাদী।